এগিয়ে যাব বিষয়বস্তু। আমাদের প্রথম যে ইউনিটটা সেটা হচ্ছে ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড। ডাইভার্সিটি অর্থাৎ বৈচিত্র্য। আমাদের জীবজগতে বৈচিত্র্য সম্পর্কে এই ইউনিটে আমরা আলোচনা করি। আমরা সাধারণত জানি যে আমাদের আহ, বৃহৎ জীবজগৎ, এবং এই বৃহৎ জীবজগতে বিভিন্ন ধরনের আমরা জীব পেয়ে থাকি। তো স্বাভাবিকভাবে এই বিভিন্ন ধরনের জীব সেই সংক্রান্ত আলোচনায় আমরা এই প্রথম অংশে করে থাকি। বলছে এর প্রথম চ্যাপ্টার হচ্ছে দ্য লিভিং ওয়ার্ল্ড, অর্থাৎ জীবজগৎ। তো দেখো, এখানে আলাদা সেরকম বিশেষ কিছু বলার নেই। আমাদের মোটামুটি জানা আছে এই চ্যাপ্টারে যে সকল বিষয়বস্তুগুলি আলোচনা করা হবে আমাদের সকলেরই মোটামুটি জানা আছে। আমি যদি শুরু থেকে বলি তাহলে বলতেই হয় যে বৃহৎ জীবজগৎ, বিভিন্ন ধরনের জীব, এবং এই বিভিন্ন ধরনের জীবকে আলাদা করে চিহ্নিত করার জন্য সাধারণত আমরা যে প্রক্রিয়া ব্যবহার করে থাকি তাকে শ্রেণীবিন্যাস বলা হয়। এবং একটি জীবের নামকরণ বলা যেতে পারে, তার চিহ্নিতকরণ, শনাক্তকরণ, তার নামকরণ এবং শ্রেণীবিন্যাসের যে পদ্ধতি জীববিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয় তাকে ট্যাক্সোনমি বলে। তো আমরা এই ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড, অর্থাৎ বিশেষ করে এই জীবজগতে যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্যের স্বাভাবিকভাবে আমরা আলোচনা করব শুরুতেই যে কিভাবে তাকে শনাক্ত করা যেতে পারে, কিভাবে তাকে তার নামকরণ করা হয়, তাকে কিভাবে শ্রেণীবিন্যাস করা হয় এবং কিভাবে তাকে চিহ্নিত করা হয়। বিভিন্ন যে পদ্ধতিগুলো রয়েছে, বিভিন্ন যে টার্মসগুলো রয়েছে, সে এই চ্যাপ্টারে সেগুলোই আমরা দেখে নিই। দেখো, এই চ্যাপ্টারটা অফলাইনেও আমরা করেছি বলে আমার মনে হয় না বিশেষ অসুবিধা হবে। আমি বারবার করে বিভিন্ন পদ্ধতি সকলকে বলে দিয়েছি, তো আশা করছি সেটা মাথায় থাকবে। আমরা সরাসরি এগিয়ে যাব যে এখানে এনসিআরটিতে আলাদা করে আমাদেরকে গুরুত্ব দিয়ে কিভাবে কি জিনিসগুলো দেখে নিতে হবে। ঠিক আছে, একটু এগিয়ে যাব। বলছে প্রথমে সাধারণত ক্যারেক্টারিস্টিক্স অফ লিভিং অর্গানিজমস, অর্থাৎ জীব বা বলা যেতে পারে যে সজীব বস্তু যে বৈশিষ্ট্য, সেই সকল বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমরা সকলেই মোটামুটি জীবের বৈশিষ্ট্য কি হতে পারে সেটা আমাদের জানা আছে। আমরা বলতে পারি যে একটি জীব প্রোটোপ্লাজম নির্মিত কোষ দ্বারা গঠিত। লিভিং অর্গানিজম ইজ বেসিক্যালি মেড আপ অফ সেল। এছাড়া জীবের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, যেমন জীবের মধ্যে বিপাক ক্রিয়া সংগঠিত হয়, জীব চলন গমনে সক্ষম, জীব উদ্দীপনায় সাড়া প্রদান করে। এছাড়া জীবের মধ্যে প্রকরণের আবির্ভাব দেখা যায়, এবং আমরা এটাও বলতে পারি যে তারা অভিব্যক্তিতে সক্ষম, অভিব্যক্তির মাধ্যমে নতুন প্রজাতি সৃষ্টিতে সক্ষম। তাদের একটি নির্দিষ্ট আয়ুষ্কাল রয়েছে। বৃদ্ধি বিকাশ জীবের একটি বিশেষ ধর্ম। তো প্রথমে খুব সংক্ষেপে এবং সরলভাবে এই বৈশিষ্ট্যগুলো এখানে আলোচনা করা হয়েছে। হয়তো প্রথমে শুরুতে এনসিআরটি যদি মেলাও তাহলে আলাদা করে হয়তো এটা সেইভাবে বলা নেই, তবে এগুলো সাধারণ বৈশিষ্ট্য, এগুলো আমাদের জানা আছে, এটা আমি আলাদা করে এখানে উপস্থাপনা করার চেষ্টা করেছি। একটু দেখে নেব। বলছে দে অলওয়েজ হ্যাভ সেলুলার নেচার, সো আর ইদার ইউনিসেলুলার অর মাল্টিসেলুলার। বলছে কোষ দ্বারা নির্মিত প্রতিটি জীব এককোষীয় হতে পারে, ইদার ইউনিসেলুলার যেমন অ্যামিবা বা প্যারামেশিয়াম, অর মাল্টিসেলুলার যেমন হাইড্রা, এবং বহুকোষী যেমন মানুষ। দে শো কোঅর্ডিনেশন, কোঅর্ডিনেশন তাদের মধ্যে সমন্বয় সাধন দেখা যায়। দেখো, সমন্বয় সাধন আমরা বারবার পড়েছি যে জীবজগতে সমন্বয় সাধন বিভিন্ন কৌশলের মাধ্যমে হয়ে থাকে। সে এটাই বলা হয়েছে দে শো কোঅর্ডিনেশন বিটুইন ডিফারেন্ট পার্টস অফ বডি, অর্থাৎ জীব দেহের বিভিন্ন অঙ্গতন্ত্র ও যন্ত্রের মধ্যে সমন্বয় সাধন থাকে, এবং সমন্বয় সাধনের মাধ্যমে আমরা জানি যে অভ্যন্তরীণ যে সাম্যাবস্থা যাকে বলে হোমিওস্ট্যাসিস,
তারা সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করে, তারা অভ্যন্তরীণ সাম্যাবস্থা বজায় রাখার চেষ্টা করে। এই অভ্যন্তরীণ সাম্যাবস্থা বজায় রাখাকেই বলা হচ্ছে হোমিওস্টেসিস। সমন্বয় সাধনের একটা উদ্দেশ্য হচ্ছে সাধারণত সামঞ্জস্য বজায় রাখা। দে শো কোঅর্ডিনেশন বিটুইন ডিফারেন্ট পার্টস অফ বডি টু মেনটেন হোমিওস্টেসিস। হোমিওস্টেসিস কি? মেনটেনিং আ কনস্ট্যান্ট ইন্টারনাল এনভায়রনমেন্ট। একটা অভ্যন্তরীণ সাম্যাবস্থা বজায় রাখাকেই বলা হচ্ছে হোমিওস্টেসিস ইনসাইড দ্য বডি। দে হ্যাভ দ্য এবিলিটি অফ মুভমেন্টস অ্যান্ড লোকোমোশন, চলন গমনে সক্ষম। দে শো মেটাবলিক ফাংশনস, অর্থাৎ তাদের মধ্যে বিপাকক্রিয়া সংগঠিত হয়। দে হ্যাভ দ্য এবিলিটি অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, বৃদ্ধি ও বিকাশ তাদের বিশেষ বৈশিষ্ট্য। দে হ্যাভ স্পেসিফিক রিসেপ্টার্স, তাদের বিভিন্ন গ্রাহক যন্ত্র দেখা যায়। এগুলো সবই আমরা জানি। গ্রাহক যন্ত্র যেমন এখানে বলা হয়েছে, এক্সাম্পল সেন্স অর্গানস, অর্থাৎ বিভিন্ন জ্ঞানেন্দ্রিয় আমরা পেয়ে থাকি। এই জ্ঞানেন্দ্রিয়গুলো সাধারণত পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে। সেন্স অর্গানস টু রিসিভ এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল স্টিমুলি, বাহ্যিক এবং অভ্যন্তরীণ উদ্দীপনা, এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল স্টিমুলি, বাহ্যিক এবং অভ্যন্তরীণ উদ্দীপনা গ্রহণ করতে সাহায্য করে এই গ্রাহক যন্ত্রগুলি। অ্যান্ড স্পেসিফিক এফেক্টার্স, আমরা সকলেই জানি ইফেক্টার যন্ত্র বা সাধারণত তাকে বলা হয় প্রেরক যন্ত্র বা কারক যন্ত্র। যেমন আমরা জানি যে পেশি বা গ্রন্থি জীব দেহে, বিশেষ করে মানুষের দেহে বা উন্নত শ্রেণীর জীব দেহে ইফেক্টার রূপে কাজ করে, অর্থাৎ সাড়া প্রদান করতে সাহায্য করে। তো উদ্দীপনা গ্রাহক যন্ত্রের মাধ্যমে গ্রহণ করে, কারক যন্ত্রের মাধ্যমে সাড়া প্রদান করে আমরা বলতে পারি পরিবেশের সঙ্গে আমরা সামঞ্জস্য বজায় রাখার চেষ্টা করি। দে হ্যাভ রেগুলেটরি মেকানিজমস, তাদের নিয়ন্ত্রণের যে কৌশল বা নিয়ন্ত্রণের প্রক্রিয়া দেখা যায়। কিভাবে নিয়ন্ত্রণ করে, কিভাবে সমন্বয় সাধন করে, না নার্ভাস সিস্টেম এবং আমরা বলতে পারি যে এন্ডোক্রিন সিস্টেম। দেখতে পাচ্ছ আশা করছি তোমরা, ফলে যে লাইন বাই লাইন পড়তে হবে এমন কোনো ব্যাপার নেই। তোমরা দেখতে পাচ্ছ দে হ্যাভ রেগুলেটরি মেকানিজম, তাদের নিয়ন্ত্রণ করার প্রক্রিয়া। কি নিয়ন্ত্রণ? বলা যেতে পারে যে এই সমন্বয় সাধন বা বিভিন্ন অঙ্গতন্ত্র বা যন্ত্রের মধ্যে যে সাম্যাবস্থা, সেটা নিয়ন্ত্রণের প্রক্রিয়া বা ক্ষমতা জীবের মধ্যে দেখা যায়। আমরা বলতে পারি ভৌত সমন্বয়, স্নায়ুতন্ত্রকে বলা হয় নার্ভাস সিস্টেমকে, এবং হরমোনস ইন অ্যানিমালস অ্যান্ড অনলি হরমোনস ইন প্ল্যান্টস। উদ্ভিদের ক্ষেত্রে আমরা জানি স্নায়ুতন্ত্র অনুপস্থিত, ওই জন্য বলা হয়েছে যে অনলি হরমোন ইন প্ল্যান্ট। ফলে উদ্ভিদের ক্ষেত্রে সুগঠিত স্নায়ুতন্ত্র অনুপস্থিত, কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে বিভিন্ন ফাইটো হরমোনগুলি সমন্বয় সাধনে সাহায্য করে। ইট হেল্পস টু মেনটেন হোমিওস্টেসিস ইনসাইড দ্য বডি। এটা আমি আগেও বলেছি যে অভ্যন্তরীণ সাম্যাবস্থা বজায় রাখতে সাহায্য করে, বিভিন্ন অঙ্গ তন্ত্র ও যন্ত্রের মধ্যে সমন্বয় সাধনে সাহায্য করে। দে শো অ্যাডাপ্টেশন টু দ্য এনভায়রনমেন্ট টু ইনক্রিজ দেয়ার চান্সেস অফ সার্ভাইভাল। পরিবেশে টিকে থাকার জন্য পরিবর্তনশীল পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে সেই উদ্দীপনা অনুযায়ী সাড়া প্রদান করে। পাশাপাশি পরিবর্তনশীল পরিবেশে টিকে থাকার জন্য আমরা বলতে পারি তাদের মধ্যে, অর্থাৎ জীবের মধ্যে আমরা বলতে পারি যে বিভিন্ন অঙ্গসংস্থানগত, আচরণগত এবং আমরা বলতে পারি ব্যবহারিক পরিবর্তন দেখা যায়, যাকে অভিযোজন বলে। এক কথায় জীব পরিবর্তনশীল পরিবেশে টিকে থাকার জন্য অভিযোজন দেখায়। দে শো অ্যাডাপ্টেশন টু দেয়ার এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবেশের সঙ্গে অভিযোজনের ক্ষমতা দেখায়। টু ইনক্রিজ দেয়ার চান্সেস অফ সার্ভাইভাল, বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য। দে শো ভ্যারিয়েশনস which help in speciation and evolution. দেখো, ভ্যারিয়েশন কথার অর্থ হচ্ছে প্রকরণ। দে শো ভ্যারিয়েশন, অর্থাৎ আমরা জানি জীবের একটা বিশেষ বৈশিষ্ট্য যে জীবের মধ্যে প্রকরণের আবির্ভাব হয়। দে শো ভ্যারিয়েশন which help in speciation. এখন স্পেশিয়েশন কথাটার অর্থ হচ্ছে, স্পেশিয়েশন কথাটি উৎপত্তি আমি বলতে পারি স্পিসিস থেকে। স্পিসিস মানে প্রজাতি, আর যে প্রক্রিয়ায়
নতুন প্রজাতির উৎপত্তি হয় সেই প্রক্রিয়াকে স্পেশিয়েশন বলা হয়। এবার দেখো, আমরা মোটামুটি আমাদের ধারণা রয়েছে যে প্রকরণের আবির্ভাব হলে নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটে এবং নতুন বৈশিষ্ট্যের আবির্ভাবের ফলে আমি বলতে পারি যে স্পেশিয়েশনের মাধ্যমে নতুন প্রজাতির উৎপত্তি হয়। সাধারণত এই নতুন প্রজাতির উৎপত্তির প্রক্রিয়াকে আমরা বিবর্তন বা অভিব্যক্তি বা ইভলিউশন বলে থাকি। এই জন্যই বলা হয়েছে যে জীবের এটাও একটা বিশেষ বৈশিষ্ট্য, দে শো ভেরিয়েশনস which help in speciation and evolution। ভ্যারিয়েশন অর্থাৎ প্রকরণ, অভিব্যক্তিতে সহায়ক এবং নতুন প্রজাতি উৎপত্তি প্রক্রিয়াতে সহায়ক। দে হ্যাভ ক্যাপাসিটি টু রিপ্রোডিউস, খুবই গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। রিপ্রোডিউস অর্থাৎ জননের মাধ্যমে বা প্রজননী ক্ষমতা দেখা যায় জীবের মধ্যে, এবং প্রজননের মাধ্যমে নতুন অপত্য সৃষ্টি করে। আমরা বলতে পারি অনুরূপ বৈশিষ্ট্যযুক্ত নতুন অপত্য সৃষ্টি করে এবং সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হয়, প্রজাতির অস্তিত্ব বজায় রাখে এবং বংশানুক্রমিক ধারাবাহিকতা বজায় রাখে। দে হ্যাভ ডেফিনাইট লাইফ স্প্যান, অর্থাৎ প্রতিটি জীবের নির্দিষ্ট আয়ুষ্কাল দেখা যায়। দে আন্ডারগো এজিং আফটার অ্যাডাল্টহুড অ্যান্ড দেন ন্যাচারাল ডেথ। বলছে এটা জীবনচক্রের দশা, প্রথমে বিভিন্ন বিকাশের দশা অতিক্রম করতে দেখা যায়। আমরা মোটামুটি আমাদের ধারণা রয়েছে শৈশব, কৈশোর ইত্যাদি ইত্যাদি। পরবর্তীকালে বার্ধক্য দশা, দে আন্ডারগো এজিং অর্থাৎ বার্ধক্য দশায় প্রবেশ করে, আফটার অ্যাডাল্টহুড অ্যান্ড দেন ন্যাচারাল ডেথ, তারপর জীবের মৃত্যু হয়। তো এই সকল বৈশিষ্ট্যগুলি আমরা বলতে পারি যে একটি জীবকে সাধারণত জড় বস্তু থেকে পৃথক করতে সাহায্য করে। তো এগুলো সাধারণ বৈশিষ্ট্য যেটা আমাদের জানা আছে। আমরা এগিয়ে যাব, দেখে নেব যে এনসিইআরটির ভাষায় আমরা জীবের বৈশিষ্ট্য কি দেখতে পাই। প্রথমেই এনসিইআরটিতে আমরা দেখব, তোমরা যদি মেলাতে পারো এনসিইআরটির সঙ্গে খুবই ভালো হয়, সেটা হচ্ছে যে গ্রোথ, বৃদ্ধি। বলছে ইনক্রিজ ইন মাস অ্যান্ড ইনক্রিজ ইন নাম্বার অফ ইন্ডিভিজুয়ালস আর টুইন ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রোথ। বৃদ্ধির দুটি বলা যেতে পারে যে টুইন বা বৃদ্ধির দুটি প্রধান বৈশিষ্ট্য। এখানে টুইন বলতে খুবই গুরুত্বপূর্ণকে বোঝানো হয়েছে। টুইন বলতে যমজ বলা হয়েছে, অর্থাৎ ইনক্রিজ ইন মাস এবং ইনক্রিজ ইন নাম্বার আর টুইন ক্যারেক্টারিস্টিক্স অফ গ্রোথ, বৃদ্ধির দুটি যমজ বলা হয়েছে। যমজ অর্থাৎ এখানে বলা হয়েছে দুটি প্রধান খুবই গুরুত্বপূর্ণ যে দুটি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে ভরের বৃদ্ধি এবং সংখ্যার বৃদ্ধি। দিজ আর দ্য টুইন ক্যারেক্টারিস্টিক্স দ্যাট ডিটারমাইন গ্রোথ, অর্থাৎ বৃদ্ধি তখনই সম্ভব যখন সংখ্যায় বৃদ্ধি হবে এবং যখন ভরের বৃদ্ধি হবে, এটাই বলা হয়েছে। বলছে মাল্টিসেলুলার অর্গানিজম গ্রোজ বাই সেল ডিভিশন। বলছে একটা বহুকোষী জীব তার বৃদ্ধি নির্ভর করে কোষের বিভাজনের ওপর। ভেবে দেখো, এটা হয়তো এর পূর্বেও আমরা আলোচনা করেছি যে একটি শিশু যখন জন্মায় স্বাভাবিকভাবে আকৃতিগত দিক থেকে, আয়তনের দিক থেকে আমরা বলতে পারি সে ছোট হয়, কিন্তু কালক্রমে বয়সের সঙ্গে সঙ্গে দেহে কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধির ফলে তার আকার আকৃতির পরিবর্তন ঘটে, আয়তনের পরিবর্তন ঘটে। আমি বলতে পারি সামগ্রিকভাবে তার বৃদ্ধি হয়। তাহলে বহুকোষী জীবের দেহেও আমি দেখতে পাচ্ছি যে কোষ বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধির মাধ্যমে তার বৃদ্ধি হয়। ইন প্ল্যান্টস, উদ্ভিদের ক্ষেত্রে দিস গ্রোথ বাই সেল ডিভিশন অকার্স কন্টিনিউয়াসলি থ্রু আউট দেয়ার লাইফ স্প্যান। খুবই গুরুত্বপূর্ণ। বলছে উদ্ভিদের ক্ষেত্রে তার সারা জীবনকাল ধরে আমরা বলতে পারি যে এই বৃদ্ধি সম্পন্ন হয়। ওয়াইল ইন অ্যানিমালস, কিন্তু প্রাণীর ক্ষেত্রে বলা যেতে পারে দিস গ্রোথ ইজ সিন অনলি আপ টু আ সার্টেন এজ। এটা আমরা জানি যে প্রাণী ক্ষেত্রে
বৃদ্ধি একটি নির্দিষ্ট সময়কাল পর্যন্ত হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্টেটমেন্ট। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে তার সারা জীবনকাল ধরে সাধারণত বৃদ্ধি দেখা যায়। ইউনিসেলুলার অর্গানিজম অলসো গ্রো বাই সেল ডিভিশন। এটা স্বাভাবিক ব্যাপার। ভেবে দেখবে একটা অ্যামি বা এককোষী জীব, আমরা বলতে পারি সে কোষ বিভাজনের মাধ্যমে সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হয়। বলা যেতে পারে কোষ বিভাজন এই এককোষী জীবের ক্ষেত্রে জননের একটা প্রক্রিয়া। জননের মাধ্যমে সাধারণত বলা যেতে পারে যে সংখ্যা বৃদ্ধির একটা প্রক্রিয়া। তাই জন্য বলা হয়েছে যে ইউনিসেলুলার অর্গানিজম অর্থাৎ এককোষী জীব অলসো গ্রো বাই সেল ডিভিশন। পরের পয়েন্ট চলে যাবে, নন লিভিং অবজেক্টস অলসো গ্রো ইফ ইউ টেক ইনক্রিজ ইন বডি মাস অ্যাজ এ ক্রাইটেরিয়ান ফর গ্রোথ। বলছে যে জড় বস্তু নন লিভিং অবজেক্টস অলসো গ্রো, তাদেরও বৃদ্ধি দেখা যায় বা দেখা যেতে পারে। নন লিভিং অবজেক্টস অলসো গ্রো ইফ উই টেক ইনক্রিজ ইন বডি মাস অ্যাজ এ ক্রাইটেরিয়া ফর গ্রোথ। যদি বৃদ্ধি, আমি যদি ধরে নিই যে ভরের বৃদ্ধি, ইনক্রিজ ইন বডি মাস, জীব ভরের বৃদ্ধি যদি বৃদ্ধির একটা ক্রাইটেরিয়া, যেটা আমরা বুঝলাম প্রথমেই দেখেছি যে বৃদ্ধির দুটো প্রধান যমজ ক্রাইটেরিয়া হচ্ছে ভরের বৃদ্ধি এবং সংখ্যার বৃদ্ধি। তো সেখানে বলা হচ্ছে যে সেই অর্থে দেখতে গেলে কিছু জড়বস্তু রয়েছে যেগুলোর ক্ষেত্রে ভরের বৃদ্ধি দেখা যায়। However, this kind of growth exhibited by non-living object is by accumulation of material on the surface. একটু উদাহরণ দিয়ে বলি। ধরো আজকে সাধারণ কোনো জড়বস্তু যদি রেখে দেওয়া হয় দিনের পর দিন, তাহলে তার ওপর ধুলো, বালি এবং অন্যান্য বিভিন্ন পদার্থ সঞ্চিত হবে। আজকে প্রাথমিকভাবে যদি তার ওজন মেপে নেওয়া হয়, তার ভর যদি মেপে নেওয়া হয়, ওজনের থেকে ভালো হবে যদি বলি তার ভর, জীব ভর যদি মেপে দেখা হয় একটা জড় বস্তু, এবং কালক্রমে মানে কিছু সময় কাল পর যখন বিভিন্ন পদার্থের ওপর সঞ্চিত হয়ে যাবে তখন যদি মেপে দেখা হয়, তাহলে স্বাভাবিকভাবে ভরের বৃদ্ধি পরিলক্ষিত হবে, তাই না? তো এক্ষেত্রেও দেখতে পাচ্ছি যে জড়বস্তুরও বৃদ্ধি সম্ভব, কিন্তু সেই বৃদ্ধি কিভাবে সম্ভব না, ডিউ টু অ্যাকুমুলেশন। আমরা বলতে পারি যে ডিউ টু অ্যাকুমুলেশন অফ ডিফারেন্ট মেটেরিয়াল অন দ্য সারফেস। বিভিন্ন পদার্থ তার দেহ তলের ওপর সঞ্চিত হওয়ার জন্য তার জীব ভরের বৃদ্ধি হয়ে থাকে। বলছে while in living organism growth is from inside। খুব গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট, প্রশ্ন এসেছে এর পূর্বে। বলছে আমরা সজীব বস্তুর ক্ষেত্রে, জীবের ক্ষেত্রে যদি দেখি, তাহলে গ্রোথ ইজ ফ্রম ইনসাইড, ফ্রম ইন্ট্রিনসিক অর্থাৎ অভ্যন্তরীণ, মানে দেহের অভ্যন্তরীণ থেকে বৃদ্ধি সম্পন্ন হয়। আর সজীব বস্তুর ক্ষেত্রে ইট ইজ এক্সট্রিনসিক অর্থাৎ বাইরে বিভিন্ন পদার্থ সঞ্চিত হয়ে বৃদ্ধি সম্পন্ন হয়। গ্রোথ therefore cannot be taken as a defining property of living organism। বৃদ্ধি অবশ্যই একটা বৈশিষ্ট্য, তবে এক্সক্লুসিভলি বৃদ্ধি এই বৈশিষ্ট্য দ্বারাই একটা জীবকে বা একটি সজীব বস্তুকে চিহ্নিত করা উচিত নয়। কারণ আমরা বলতে পারি যে জড় বস্তুরও তো ভরের বৃদ্ধি হয়, যেমন জীবের ভরের বৃদ্ধি হয় সেরকম জড় বস্তুরও ভরের বৃদ্ধি হয়ে থাকে। তাই গ্রোথ therefore cannot be taken as a defining property of living organism। এই স্টেটমেন্ট দেখো, এগুলো আমাদের জানা, আমি আবার বলবো এগুলো আমাদের কাছে নতুন কোনো জিনিস নয়। হয়তো আমি এটাও বলতে পারি যে অনেকে বোর ফিল করতে পারে, কিন্তু এখানে যেটা দরকার সেটা হচ্ছে যে লাইন বাই লাইন স্টেটমেন্টগুলো একটু বুঝে নেওয়া দরকার। সেটা দুভাবে করতে পারো, দু চার কথা বলবো। এক হচ্ছে আমার সঙ্গে বসে পুরো এনসিআরটিটা পড়ে নিতে পারো, তাহলে পরে আলাদা করে হয়তো সময় বিশেষ দেওয়ার প্রয়োজন, আমি এটা বলছি না যে সময় দেওয়ার প্রয়োজন নেই,
অবশ্যই দিতে হবে, তবে বিশেষ দেওয়ার প্রয়োজন নেই। অর্থাৎ যে সময়টুকু তুমি আমার কাছে এই মুহূর্তে সামনে বসে রয়েছো, চেষ্টা করতে হবে এই সময়ের মধ্যে ভালো করে করে নেওয়ার, যাতে পরে আলাদা করে সময় ব্যয় না করতে হয়। জানা জিনিসই করছি, আমি অফলাইনেও বলেছি করিয়ে দেওয়া হবে আগে, ফলে বুঝতেই পারছো তৈরি থাকলে এগুলো তোমার কাছে জানা। শুধু এনসিআরটির ভাষাগুলো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে স্টেটমেন্টগুলো গুরুত্বপূর্ণ, উদাহরণগুলো গুরুত্বপূর্ণ, সেগুলোর সঙ্গে পরিচিত হতে পারে। এগিয়ে যাও। বলছে দ্বিতীয় বৈশিষ্ট্য রিপ্রোডাকশন। রিপ্রোডাকশন জনন, প্রজনন আমরা আগেই দেখেছি যে সাধারণত জননের মাধ্যমে জীব অনুরূপ বৈশিষ্ট্যযুক্ত নতুন অপত্য জীব সৃষ্টি করে। আমরা বলতে পারি যে জীব সাধারণত অযৌন জনন এবং যৌন জননের মাধ্যমে নতুন অপত্য সৃষ্টি করতে পারে। এখানে লেখা রয়েছে, ইন মাল্টিসেলুলার অর্গানিজম রিপ্রোডাকশন রেফার্স টু দ্য প্রোডাকশন অফ প্রোজেনি। প্রোজেনি মানে অপত্য, অপত্য সৃষ্টির প্রক্রিয়াকে জনন বলা হচ্ছে। পজেসিং ফিচার্স মোর অর লেস সিমিলার টু দোজ অফ প্যারেন্টস। বলা যেতে পারে যে সাধারণত অনুরূপ বৈশিষ্ট্যযুক্ত, হুবহু না হলেও প্রায় অনুরূপ বৈশিষ্ট্যযুক্ত বলা যেতে পারে যে অপত্য জীব সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় জনন। অর্গানিজম রিপ্রোডিউস বাই সেক্সুয়াল অ্যান্ড অ্যাসেক্সুয়াল মিনস। জনন অযৌন জননের মাধ্যমে হতে পারে এবং যৌন জননের মাধ্যমে হতে পারে। সাম মেথডস অফ অ্যাসেক্সুয়াল রিপ্রোডাকশন, এগুলো এনসিআরটিতে আলাদা করে বলা আছে, এগুলো আমরা সবাই জানি। কোনগুলো বলা আছে সেটাই এখানে দেখে নেওয়ার বিষয়। যেমন বলছে ছত্রাক বা ফাঙ্গির ক্ষেত্রে আমরা বলতে পারি স্পোর্স, অর্থাৎ রেণু উৎপাদনের মাধ্যমে অযৌন জননের মাধ্যমে জনন সম্পন্ন হয়। বাডিং অর্থাৎ কোড়কোদগম, যেমন ইস্ট এবং হাইড্রা ক্ষেত্রে আমরা দেখব যে কোড়ক সৃষ্টির মাধ্যমে এবং কোড়কোদগমের মাধ্যমে, বাডিংয়ের মাধ্যমে সাধারণত নতুন অপত্য সৃষ্টি হয়। ট্রু রিজেনারেশন, প্রকৃত পুনরুৎপাদন প্ল্যানেরিয়ার ক্ষেত্রে, এটাও আমাদের জানা। ফ্র্যাগমেন্টেশন অর্থাৎ খণ্ডীভবন, স্পাইরোগাইডার ক্ষেত্রে লেখা রয়েছে। ফিলামেন্টাস অ্যালগি কাকে বলছে? স্পাইরোগাইডাকেই বলছে। স্পাইরোগাইডা হচ্ছে ফিলামেন্টাস অ্যালগি। প্রোটোনিমা অফ মস, প্রোটোনিমা হচ্ছে একটা দশা, মস বা ব্রায়োফাইট। আশা করছি আমরা জানি, পরে আলোচনা সুযোগ রয়েছে, আমরা ভালো করে জেনে নেব যে এই দশার বৈশিষ্ট্য কী। এখন এইটুকুই বুঝবো যে ব্রায়োফাইট বা মস তার একটি দশা, প্রোটোনিমা, তার ক্ষেত্রেও খণ্ডীভবনের মাধ্যমে, অযৌন জননের মাধ্যমে, কারণ খণ্ডীভবন হচ্ছে এক প্রকার অযৌন জননের মাধ্যমে এই জনন সম্পন্ন হয়। কিছু ফাঙ্গির ক্ষেত্রে আমরা দেখতে পাই, দ্য ফাঙ্গি, দ্য ফিলামেন্টাস অ্যালগি, দ্য প্রোটোনিমা অফ মসেস, ফ্র্যাগমেন্টেশন দেখা যায়। ইন ইউনিসেলুলার অর্গানিজম রিপ্রোডাকশন ইজ সিনোনিমাস উইথ গ্রোথ। একটু আগে আমরা দেখেছি যে গ্রোথ আলোচনা করতে গিয়ে দেখা গেছে যে ইউনিসেলুলার বা এককোষী জীবের ক্ষেত্রে তাদের বৃদ্ধি কোষের বিভাজনের মাধ্যমে হয়। তো এখানে সেটাই বলা হয়েছে যে এককোষী জীবের ক্ষেত্রে রিপ্রোডাকশন ইজ সিনোনিমাস উইথ গ্রোথ। তার মানে এককোষী জীবের ক্ষেত্রে বৃদ্ধি কিসের মাধ্যমে হচ্ছে? কোষ বিভাজনের মাধ্যমে। আর আমি প্রথমেই বলে দিয়েছি যে কোষ বিভাজনের মাধ্যমে যেমন তাদের বৃদ্ধি হয়, সংখ্যা বৃদ্ধি হয়, আমরা বলতে পারি কোষ বিভাজনের মাধ্যমে তারা জনন সম্পন্ন করে। এই জন্যই বলা হয়েছে রিপ্রোডাকশন ইজ সিনোনিমাস উইথ গ্রোথ ইন ইউনিসেলুলার অর্গানিজম। দেয়ার আর মেনি অর্গানিজমস উইচ ডু নট রিপ্রোডিউস। এটা খুব গুরুত্বপূর্ণ। কিছু স্টেরাইল মানে বন্ধা, যারা জননে সক্ষম নয়, জননের মাধ্যমে নতুন অপত্য সৃষ্টিতে সক্ষম নয়, এমন কিছু জীব আমরা প্রকৃতিতে দেখতে পাই, তাদেরকে বলা হয় স্টেরাইল। তো এখানে উদাহরণ যেগুলো দেওয়া আছে, যেমন মিউল মানে খচ্চর, আমরা বলতে পারি স্টেরাইল ওয়ার্কার বিজ, শ্রমিক মৌমাছি, তারাও বন্ধা হয়ে থাকে। ইনফার্টাইল হিউম্যান, আমরা বলতে পারি কিছু কিছু মানুষের ক্ষেত্রে কিছু কিছু ত্রুটির জন্য তারাও বন্ধা হতে পারে। তবে মাথায় রাখতে হবে দে আর সেড টু বি ইনফার্টাইল, তাদেরকেই বন্ধা বলা হচ্ছে। স্টেরাইল ওয়ার্কার বিজ, স্টেরাইল বলতে তাদের বন্ধা বলা হয়। শ্রমিক মৌমাছি যেমন বন্ধা, এবং মিউল মানে খচ্চর, দে আর নট কেপেবল অফ রিপ্রোডিউসিং। হেন্স রিপ্রোডাকশন অলসো ক্যানট বি অ্যান all inclusive defining characteristics of organism.
এই জন্য আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃতিতে এমন কিছু জীব রয়েছে যারা জননের মাধ্যমে নতুন অপত্য সৃষ্টিতে সক্ষম নয়। ফলে ফলে রিপ্রোডাকশন ক্যান নট বি অ্যান অল ইনক্লুসিভ ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স। তার মানে জনন শুধুমাত্র বলা যেতে পারে যে শুধুমাত্র জনন দ্বারা একটি জীবের বৈশিষ্ট্য বিবেচনা করা যায় না। গ্রোথ ক্যান নট বি অ্যান ইনক্লুসিভ ডিফাইনিং ক্যারেক্টারিস্টিক্স অর ডিফাইনিং প্রপার্টি। যেমন দেখলাম একটু আগে, কেন? কারণ জড়বস্তুর ক্ষেত্রেও বৃদ্ধি হয়, সেরকমও আমরা দেখতে পাচ্ছি যে কিছু জীব রয়েছে যারা জননে সক্ষম নয়। ওই জন্য বলছে যে দিস গ্রোথ অ্যান্ড দিস রিপ্রোডাকশন, এদের ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যাচ্ছে, এবং ব্যতিক্রম দেখা যাচ্ছে বলেই দিস are not at all inclusive defining characteristics of living organism। এগুলো দ্বারা একটি জীবের বৈশিষ্ট্য বিবেচনা করা সম্ভব নয়, শুধু এগুলো দ্বারা, শুধু এই বৈশিষ্ট্য দ্বারা। আশা করছি বুঝতে পেরেছি, আমরা এগিয়ে যেতে পারি। বলছে মেটাবলিজম, বিপাক। দেখো, যদি পড়বো না, এনসিইআরটি আছে, আমি একটু সংক্ষেপে বলে দিচ্ছি, তোমরা আশা করছি পড়লে বুঝতে পারবে। বিপাক সাধারণত দ্য ডিফারেন্ট কাইন্ড অফ কেমিক্যাল রিয়াকশন, আমরা বলতে পারি অল দ্য কেমিক্যাল রিয়াকশন, মানে সব রকম যে রাসায়নিক বিক্রিয়া একটি জীবের দেহে সংগঠিত হয়, সেই রাসায়নিক বিক্রিয়াগুলিকে একত্রিতভাবে বিপাক ক্রিয়া বলা হয়। অল দ্য কেমিক্যাল রিয়াকশনস টেকিং প্লেস উইদিন অ্যান অর্গানিজম or within the body of organism is generally known as metabolism। প্রতিটি জীব, যেমন উদ্ভিদ, আমরা বলতে পারি যে প্রাণী, এমনকি ছত্রাক এবং বিভিন্ন অণুজীব, সকলের ক্ষেত্রে এই মেটাবলিজম বা বিপাক ক্রিয়া দেখা যায়। metabolic reactions cannot be demonstrated metabolic reactions can be demonstrated outside the body। এবার বলছে এই বিপাক ক্রিয়া যে শুধু দেহের মধ্যে হয় তা নয়, এটা দেহের বাইরেও পর্যবেক্ষণ করা সম্ভব। অর্থাৎ মেটাবলিক বিপাক ক্রিয়া জীবের বৈশিষ্ট্য, জীবের দেহের প্রতিটি কোষে যে মানে যে সকল রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হচ্ছে তাকেই বিপাক ক্রিয়া বলছে। আমরা এটুকুও জানি যে এটা মূলত দুটো প্রকার হয়ে থাকে, এক ক্যাটাবলিজম আর দ্বিতীয় হচ্ছে অ্যানাবলিজম। অর্থাৎ আমরা সাধারণত জানি যে উপচিতিমূলক এবং অপচিতিমূলক বিপাক ক্রিয়া আমাদের ধারণা আছে। আশা করছি আমরা যদি এখানে যেটা লেখা, আচ্ছা, আমরা মেটাবলিজম আলোচনা করছিলাম। বিপাক ক্রিয়া জীবদেহে, বিশেষ করে জীবদেহের প্রতিটি কোষের প্রোটোপ্লাজমের মধ্যে সংগঠিত সকল প্রকারের বিপাক ক্রিয়াকে সামগ্রিকভাবে আমরা বলতে পারি সকল প্রকারের রাসায়নিক বিক্রিয়াকে সামগ্রিকভাবে বিপাক ক্রিয়া বলা হয়। তো এই মানে বিপাক ক্রিয়া শুধু যে একটা লিভিং সিস্টেম অর্থাৎ জীবের দেহে বা দেহ প্রতিটি কোষেই যে শুধুমাত্র সংগঠিত হয় তা নয়, এটা দেহের বাইরেও এই বিপাক ক্রিয়া সংগঠিত হতে পারে। তবে দেহের বাইরে সংগঠিত বিপাক ক্রিয়াকে শুধুমাত্র একটা লিভিং রিয়াকশন বলতে পারি, অর্থাৎ একটা বিক্রিয়া বলতে পারি, শুধুমাত্র একটা বিক্রিয়া বলতে পারি। কারণ যেটা কোষের মধ্যে ঘটছে, জীবের দেহের মধ্যে ঘটছে, জীবের দেহ কোষের প্রোটোপ্লাজমের মধ্যে ঘটছে, সেটাকে বিপাক ক্রিয়া বলছি। বাট এই বিপাক ক্রিয়া যখন দেহের বাইরে সংগঠিত হচ্ছে, যেটা সম্ভব, তাকে শুধুমাত্র একটা লিভিং রিয়াকশন বলে বিবেচনা করা যেতে পারে। এখানে লেখা রয়েছে যে মেটাবলিক রিয়াকশন ক্যান বি ডেমনস্ট্রেটেড আউটসাইড দ্য বডি, অর্থাৎ দেহের বাইরেও এটা সম্ভব। ইন সেল ফ্রি সিস্টেম, অর্থাৎ কোষের বাইরে। সেল ফ্রি বলতে এখানে বোঝাতে চেয়েছে কোষের বাইরে, দেহের বাইরে, কোষের বাইরেও এটা এই বিপাক ক্রিয়া বা এই বিক্রিয়া সম্ভব। অ্যান্ড আইসোলেটেড মেটাবলিক রিয়াকশনস আউটসাইড দ্য বডি, একটি পৃথকীকৃত বিপাক ক্রিয়া দেহের বাইরে, যদি ধরে নিই সেটা একটা টেস্ট টিউব হচ্ছে, when it is performed in a test tube, an isolated metabolic reaction outside the body of an organism performed in a test tube
ইজ নেইদার লিভিং নন লিভিং। ওটাকে আমরা লিভিংও বলি না, ওটাকে নন লিভিংও বলি না, অর্থাৎ জীবিতও নয় আবার মৃতও নয়। কি বলতে পারি? সাধারণত নিচে লেখা রয়েছে বোল্ড করে যে আইসোলেটেড মেটাবলিক রিয়াকশনস ইন ভিট্রো। ইন ভিট্রো কথার অর্থটা অবশ্যই সকলে লিখে রাখবে। ইন ভিট্রো কথার অর্থ হচ্ছে দেহের বাইরে, যখন দেহের বাইরে, ইন ভিট্রো দেহের বাইরে, ঠিক আছে, দেহের বাইরে, বিশেষ করে একটা টেস্ট টিউবে, পরীক্ষাগারে একটা টেস্ট টিউবে যখন সংগঠিত হচ্ছে, ইট ইজ নট আ লিভিং থিংস বাট শিওরলি লিভিং রিয়াকশন। তবে একে আমরা একটা সাধারণত লিভিং রিয়াকশন বলে বিবেচনা করতে পারি, যার ফলে এই মেটাবলিক রিয়াকশন যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু দেহের মধ্যেও হতে পারে আবার দেহের বাইরেও সংগঠিত হতে পারে, আমরা বলতে পারি মেটাবলিজম ইজ আ ডিফাইনিং ফিচার অফ অল লিভিং অর্গানিজম উইদাউট এক্সেপশন। অর্থাৎ এখানে এর কোনো এক্সেপশন নেই, কারণ দেহের বাইরে হলে সেটা লিভিংও নয়, সেটা নন লিভিং নয়, সেটা ইট ইজ মিয়ারলি অর ইট ইজ শিওরলি আর লিভিং রিয়াকশন, সেটা শুধুমাত্র একটা বিক্রিয়া। ফলে এখানে কোনো এক্সেপশন বা কোনো ব্যতিক্রম নেই। ফলে মেটাবলিজমের এই বৈশিষ্ট্যের দ্বারা একটি সজীব বস্তুকে বা একটি জীবকে বিবেচনা করা সম্ভব। এর আগে এবার একটু বুঝবে, এর আগে যেটা আমরা পড়লাম সেটা হচ্ছে গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন। বেসিক্যালি এই দুটো বৈশিষ্ট্যর ব্যতিক্রম রয়েছে। আর এই দুটো বৈশিষ্ট্য ব্যতিক্রম কি? গ্রোথ, যেমন আমরা দেখেছি জড় বস্তুর ক্ষেত্রে দেয়ার ইজ অ্যান ইনক্রিজ ইন মাস, জীব ভরের বৃদ্ধি হতে পারে। ঠিক একইভাবে আমরা দেখেছি কিছু এমন জীব রয়েছে যারা সাধারণত জননে সক্ষম নয়। ফলে ব্যতিক্রম দেখতে পাচ্ছি বলে বেসিক্যালি দিজ টু ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ গ্রোথ অ্যান্ড রিপ্রোডাকশন দে ক্যান নট বি কনসিডার্ড অ্যাজ দ্য ডিফাইনিং প্রপার্টি অফ এ লিভিং অর্গানিজম। এই দুটো বৈশিষ্ট্য দ্বারা একটি জীবিত বস্তুকে বিবেচনা করা সম্ভব নয়। কিন্তু মেটাবলিজম যেহেতু দেখা যাচ্ছে এর কোনো ব্যতিক্রম নেই, এটি শুধুমাত্র কোষের মধ্যে হয়, আর কোষের বাইরে যদি এটি পর্যবেক্ষণ করা যায় সেটাকে আমরা মেটাবলিজম বলি না, সেটাকে আমরা শুধুমাত্র একটা লিভিং রিয়াকশন অর্থাৎ একটা বিক্রিয়া বলে বিবেচনা করি। যেহেতু এর কোনো ব্যতিক্রম নেই তাই আমরা বলতে পারি যে মেটাবলিজম ইজ এ ডিফাইনিং ফিচার অফ অল লিভিং অর্গানিজম। সবশেষে সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভাইরাসেস আর কনসিডার্ড অ্যাজ নন লিভিং বিকজ দে ডোন্ট নিড এনার্জি ফর দেয়ার অ্যাক্টিভিটিস। দেখো, ভাইরাস সম্পর্কে আমরা জানি, ভাইরাসের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা সকলেই জানি। ভাইরাসকে জীব ও জ্বরের মধ্যবর্তী পর্যায়ে বস্তু বলা হয়, একে সাধারণত অকোষীয় জীব বলা হয়, অনেক কিছুই জানি। তবে আমি বারবার বলছি এখানে এনসিআরটিতে এই স্টেটমেন্টটা বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে, ওই জন্য এটাকে আমাকে চিহ্নিত করা আগে দরকার। সেটা হচ্ছে যে ভাইরাসেস আর কনসিডার্ড অ্যাজ নন লিভিং, অবশ্যই তাদেরকে জীবিত বলে বিবেচনা করা হয় না, নন লিভিং, জীবিত নয়, বিকজ দে ডোন্ট নিড এনার্জি ফর দেয়ার অ্যাক্টিভিটিস। তাদের বিভিন্ন বলতে পারো যে প্রক্রিয়ার জন্য, শারীরবৃত্তীয় প্রক্রিয়ার জন্য তাদের শক্তির প্রয়োজন হয় না। আমরা বলতে পারি যে দ্যাট ইজ মেটাবলিক অ্যাক্টিভিটিস আর অল টুগেদার অ্যাবসেন্ট ইন দেম। তাদের ক্ষেত্রে একমাত্র মেটাবলিক রিয়াকশন দেখা যায় না। এবার অনেকে হয়তো এখানে প্রশ্ন করে যে স্যার তাহলে তো এটা ব্যতিক্রম, তাহলে তো এটা এক্সেপশন। না, ভাইরাসেস তো লিভিং নয়, ভাইরাসেস আর নট লিভিং, দে আর নন লিভিং, দে আর কনসিডার্ড টু বি নন লিভিং। ফলে এটা ব্যতিক্রম নয়। এখানে শুধু এটাই বলা হয়েছে যেহেতু তারা নন লিভিং তাদের মধ্যে মেটাবলিজম দেখা যায় না। এগিয়ে যাব, পরবর্তী যে বৈশিষ্ট্য আমরা দেখে নেব, সেলুলার অর্গানাইজেশন। আচ্ছা, তো সেলুলার অর্গানাইজেশন অফ বডি ইজ আ ডিফাইনিং ফিচার অফ অল লাইফ ফর্মস। বলছে এর কোনো ব্যতিক্রম নেই। প্রতিটি জীবিত বস্তুর একটা বিশেষ ধর্ম বা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে তারা কোষ দ্বারা গঠিত, কোষ নির্মিত প্রোটোপ্লাজম দ্বারা গঠিত।
সেলুলার অর্গানাইজেশন অফ বডি। এবার দেখো, শুধুমাত্র যে সেলুলার অর্গানাইজেশন বলতে আমরা বলতে পারি কোষীয় সংগঠনের স্তর। আমরা মোটামুটি আমাদের ধারণা রয়েছে যে জীবের ক্ষেত্রে আমরা জানি যে একটা সংগঠনের স্তর দেখা যায়, অর্থাৎ প্রতিটি জীব এক বা একাধিক কোষ নিয়ে গঠিত। একাধিক কোষ নিয়ে গঠিত জীবদের বহুকোষী জীব বলা হয়, এবং সাধারণত বহুকোষী জীবের ক্ষেত্রে এই কোষীয় সংগঠনের একটা স্তর, জটিল স্তর আমরা দেখতে পাই। অর্থাৎ কোষের সমন্বয়ে কলা, কলার সমন্বয়ে আমরা বলতে পারি যে অঙ্গ, অঙ্গের সমন্বয়ে তন্ত্র ইত্যাদি ইত্যাদি গঠিত হয়। তো সেটাই এখানে বলা হয়েছে যে এর কোনো ব্যতিক্রম নেই। তো সেক্ষেত্রে আমরা এই কোষীয় সংগঠনের স্তর বা এই বৈশিষ্ট্য, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটি জীব কোষ এবং আমরা বলতে পারি যে একটি মাত্র কোষ বা একাধিক কোষ নিয়ে গঠিত, সেটাকে একটি বিশেষ ধর্ম বা আমরা বলতে পারি যে বিশেষ বৈশিষ্ট্য বলে বিবেচনা করতে পারি। সেলুলার অর্গানাইজেশন অফ বডি ইজ ডিফাইনিং ফিচার অফ অল লাইফ ফর্ম, অ্যাজ বডি অফ অল লিভিং বিং কনসিস্ট অফ সেল। প্রতিটি জীবদেহ কোষ নিয়ে গঠিত। সেল ইজ দ্য স্মলেস্ট ইন্ডিপেন্ডেন্ট পসিবল ইউনিট অফ লাইফ which can sustain itself। বলছে ক্ষুদ্রতম গঠনগত ও কার্যগত একক জীবের বা জীবনের, সেটি হচ্ছে কোষ। ইট ক্যান সাস্টেন ইটসেলফ। একটা কোষ সাধারণত আমরা দেখব যে একটি বহুকোষী জীবদেহে প্রতিটি কোষ যা কাজ করতে পারে, বা একটি বহুকোষী জীব যা কাজ করতে পারে, একটি মাত্র কোষ, জীবিত কোষ। সাস্টেন ইটসেলফ বলতে বোঝা যাচ্ছে যে একটি মাত্র জীবিত কোষ সেই সকল কর্ম সম্পন্ন করতে পারে। এই জন্য কার্যগত ও গঠনগত একক বলা হয়। এবিলিটি টু সেন্স এনভায়রনমেন্ট অ্যান্ড মাউন্ট আ সুইটেবল রেসপন্স, এটা পরবর্তী বৈশিষ্ট্য। এবিলিটি টু সেন্স এনভায়রনমেন্ট অ্যান্ড মাউন্ট আ সুইটেবল রেসপন্স। দেখো, আমি খুব সংক্ষেপে আগে সরল করে বলবো, আগে নিজের মতো করে বুঝে তোমরা করে নিতে পারো। এখানে আলাদা কিছু বলা হয়, এখানে এটাই বলা হয়েছে যে প্রতিটি জীব পরিবর্তনশীল পরিবেশ থেকে আগত উদ্দীপনা গ্রহণ করতে পারে। আমরা এর আগে আলোচনা করে দেখেছি যে এই জীবের দেহে উপস্থিত বিভিন্ন গ্রাহক যন্ত্র দ্বারা এই উদ্দীপনা গৃহীত হয় এবং সেই উদ্দীপনা অনুযায়ী জীব সাড়া প্রদান করে। সেটাই এখানে বলা হয়েছে এবিলিটি টু সেন্স এনভায়রনমেন্ট, অর্থাৎ পরিবর্তনশীল পরিবেশের উদ্দীপনা গ্রহণ করতে সক্ষম, অ্যান্ড মাউন্ট আ সুইটেবল রেসপন্স, এবং সেই অনুযায়ী সাড়া প্রদান। মাউন্ট বলতে এখানে সাড়া প্রদানকে বোঝানো হয়েছে। সুইটেবল রেসপন্স, সাড়া প্রদানকে বোঝানো হয়েছে মাউন্ট। The most obvious and technically complicated feature of all living organism is the ability to sense their surroundings। আমাদের চারিপাশে বিভিন্ন পরিবর্তন আমরা সাধারণত গ্রহণ করতে পারি, সেন্স করতে পারি। এটাকেই তো সেন্সিটিভিটি বা এটাকেই তো সংবেদনশীলতা বলা হয়। আশা করছি আমরা জানি সংবেদনশীলতা বলতে কি বোঝায়। অ্যান্ড রেসপন্ড টু দিস এনভায়রনমেন্টাল স্টিমুলি, এবং সেই অনুযায়ী সাড়া প্রদান করে থাকি। উই সেন্স আওয়ার এনভায়রনমেন্ট থ্রু আওয়ার সেন্স অর্গানস। আমরা বিভিন্ন জ্ঞানেন্দ্রিয়র সাহায্যে, বিভিন্ন গ্রাহক যন্ত্রের সাহায্যে সাধারণত সেই উদ্দীপনা গ্রহণ করতে পারি। আমরা সংবেদনশীলতা দেখাতে পারি। অল অর্গানিজমস ফ্রম দ্য প্রোক্যারিওট টু দ্য মোস্ট কমপ্লেক্স ইউক্যারিওট, প্রতিটি জীব প্রোক্যারিওট থেকে শুরু করে ইউক্যারিওট পর্যন্ত, সকল জটিল ইউক্যারিওট পর্যন্ত, দে ক্যান সেন্স, মানে প্রতিটি জীব, কেউ বাদ নেই, প্রতিটি জীব দে ক্যান সেন্স অ্যান্ড রেসপন্ড টু এনভায়রনমেন্টাল কিউজ। তারা বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে। এখানে এনভায়রনমেন্টাল কিউজ বলতে বুঝিয়েছে বিভিন্ন পরিবর্তনশীল পরিবেশ থেকে আগত উদ্দীপনা, আলাদা কিছু নয়। এনভায়রনমেন্টাল কিউজ বলতে পরিবর্তনশীল পরিবেশে থেকে আগত উদ্দীপনাকে বোঝানো হয়েছে, সেগুলি গ্রহণ করে সেই অনুযায়ী সাড়া প্রদান করতে সক্ষম। অল অর্গানিজমস আর অ্যাওয়্যার অফ দেয়ার সারাউন্ডিংস, অর্থাৎ আমরা আমাদের চারিপাশে প্রতি সংবেদনশীল। হিউম্যান বিং ইজ দ্য অনলি অর্গানিজম হু ইজ অ্যাওয়্যার অফ হিমসেলফ। এখানে একটু হয়তো হিউমার দেওয়া হয়েছে যে আমরা চারিপাশে প্রতি সংবেদনশীল, এবং আমরা এটাও বলতে পারি যে একমাত্র
মানুষ দে আর অ্যাওয়্যার অফ দেমসেলফ, আমরা আমাদের প্রতি সংবেদনশীল, ফলে বলতে পারি সেলফ কনসিয়াসনেস দেখা যায়। সেলফ কনসিয়াসনেস এটাও একটা ডিফাইনিং প্রপার্টি অফ লিভিং অর্গানিজম। এটা এর কোনো ব্যতিক্রম নেই। যেহেতু আমরা পরিবর্তনশীল পরিবেশ থেকে আগত উদ্দীপনা গ্রহণ করে সেই অনুযায়ী সাড়া প্রদান করতে সক্ষম, আমাদের সংবেদনশীলতা হচ্ছে বিশেষ বৈশিষ্ট্য আমাদের বলতে জীবের। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে তাদের সেলফ কনসিয়াসনেস দেখা যায়। কনসিয়াসনেস অর্থাৎ আমরা বলতে পারি কনসিয়াসনেস বাংলায় সেইভাবে সেই অর্থে এই মুহূর্তে আমার মাথায় আসছে না। তো আমরা হয়তো এইটা ডেইলি লাইফে কনসিয়াসনেস ব্যাপারটা কনসিয়াস, এবার দেখো সাধারণত অজ্ঞান হয়ে গেলে আমরা বলি চেতনা। হ্যাঁ, চেতনা, সচেতন জ্ঞান বা সচেতনা, ঠিক বলেছ, ঠিকই বলেছ। তো সেখানে এই আমার মাথায় আসছিল না বাংলা অর্থটা। তো স্বাভাবিকভাবে আমরা বলতে পারি যে জ্ঞান বা চেতনা। তো আমরা আমরা আরও সরল করে নিতে পারি। সেখানে আমরা জানি যে অজ্ঞান হয়ে গেলে সাধারণত আমরা আনকনসিয়াস হয়ে যাওয়া বোঝাই। তো সেখানে কনসিয়াসনেস অর্থাৎ জ্ঞান লাভ করাকেই বোঝাচ্ছে। জ্ঞান লাভ করে এখানে পড়াশোনা নয়, ঠিক আছে, যাই হোক। তো কনসিয়াসনেস দেয়ারফর ইজ দ্য ডিফাইনিং প্রপার্টি অফ লিভিং অর্গানিজমস। এগিয়ে যাব, বলছে যে বডি অর্গানাইজেশন, বডি অর্গানাইজেশন। যেমন আমরা দেখলাম যে কোষ, প্রতিটি জীব কোষ দ্বারা নির্মিত। সেলুলার অর্গানাইজেশন দেখা যায়, অর্থাৎ কোষীয় সংগঠনের স্তর দেখা যায়। সেরকম একইভাবে আমরা দেখব জীব দেহের একটা সংগঠনের স্তর আমরা দেখতে পাই। জীব দেহের একটা সংগঠনের স্তর, অর্থাৎ আমরা অভিজ্ঞতা কাজে লাগালে আমরা বলতে পারবো যে ক্রমশ আমরা দেখব যে জটিলতা বৃদ্ধিপ্রাপ্ত হয়। বলছে বডি অর্গানাইজেশন, জীব দেহের জটিলতাকে বোঝাচ্ছে, জীব দেহের সংগঠনের স্তরকে বোঝাচ্ছে। অল লিভিং ফেনোমেনা আর ডিউ টু আন্ডারলাইং ইন্টারঅ্যাকশনস। আমি এই জায়গাটা একটু সংক্ষেপে বলি আগে, তারপর আমি পড়ছি, একটু বুঝে নিজের মতো একটু নোট ডাউন করার চেষ্টা করব। দেখো, একটি বহুকোষী জীব আমরা জানি যে সাধারণত কোষ নিয়ে গঠিত, তাই না? এবং একটা বহুকোষী জীব একাধিক কোষ নিয়ে গঠিত, এবং একটি বহুকোষী জীবের ক্ষেত্রে আমরা টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন দেখতে পাই, অর্থাৎ কোষের সমন্বয়ে কলা গঠিত হয় এবং কলা তন্ত্র যুক্ত হয়ে থাকে, অর্থাৎ আমরা বলতে পারি টিস্যু সিস্টেম। এটা বিশেষ ধর্ম একটা বহুকোষী জীবের। ফলে আমরা বলতে পারি যে শ্রমের বিভাজন অর্থাৎ ডিভিশন অফ লেবার দেখা যায়, এটা আমরা জানি। তো এখানে যেটা বলা হয়েছে, এই বিষয়বস্তুতে যেটা আলোচনা করা হয়েছে সেটা একটু বুঝে নেবে। বলা হয়েছে যে একটা কোষের কার্যকারিতা, মানে একটা কোষ যে কাজ সম্পন্ন করে, সেই কাজ আসলে আমরা যদি দেখি তাহলে বিভিন্ন কোষীয় অঙ্গাণুর আন্তঃক্রিয়ার ফলাফল। তার মানে ভালো করে বুঝবো, বলছে একটা কোষ আমরা জানি যে একটা কোষ বিভিন্ন কাজ সম্পন্ন করতে সক্ষম। একটা এককোষী কোষ সকল কাজ সম্পন্ন করতে প্রায় পারে, যা একটা বহুকোষী কোষ বা জীবদেহ উপস্থিত একাধিক কোষ পারে। তো একটি মাত্র কোষ, একটু বুঝে নেবে, বুঝে এই কোষ যে কাজ করছে আসলে সেটা কিসের ফলাফল। বুঝে এই কোষের মধ্যে উপস্থিত বিভিন্ন যে আমরা যদি দেখি তার প্রোটোপ্লাজম, প্রথমে শুরু করে একদম সরল অণু থেকে। বুঝে কোষ কি নিয়ে গঠিত? প্রোটোপ্লাজম নিয়ে গঠিত। বুঝে প্রোটোপ্লাজম কি নিয়ে গঠিত? বিভিন্ন রাসায়নিক উপাদান নিয়ে গঠিত। তাহলে এই প্রোটোপ্লাজমের, ভালো করে বোঝো, এই কোষ প্রোটোপ্লাজম নিয়ে গঠিত এবং এই প্রোটোপ্লাজম বিভিন্ন রাসায়নিক উপাদান নিয়ে গঠিত। আর এই প্রোটোপ্লাজমের বিভিন্ন রাসায়নিক উপাদানের আন্তঃক্রিয়ার ফলে কোষীয় অঙ্গাণুগুলি, তার মানে সরল থেকে বা জটিল হলো, কোষীয় অঙ্গাণুগুলির কার্যকারিতা প্রকাশ পায়। It is due to the interaction of the components of protoplasm, অর্থাৎ প্রোটোপ্লাজমের বিভিন্ন যে উপাদান তার আন্তঃক্রিয়ার ফলাফলে আমরা দেখব যে
বিভিন্ন কোষীয় অঙ্গাণুর কার্যকারিতা প্রকাশিত হয়। আবার বিভিন্ন কোষীয় অঙ্গাণুর কার্যকারিতা মানে আন্তঃক্রিয়ার ফলে একটা কোষের কার্যকারিতা প্রকাশিত হয়। এবার যদি একটু জটিলতা বৃদ্ধি করা যায় তাহলে আমরা বলতে পারি যে একটা টিস্যু সিস্টেমে, অর্থাৎ টিস্যু কী নিয়ে গঠিত? বিভিন্ন কোষের সমষ্টি, বিভিন্ন কোষের সমন্বয়ে গঠিত। তাহলে সেক্ষেত্রে বিভিন্ন কোষের আন্তঃক্রিয়ার ফলাফল প্রকাশ করে একটা কলার কার্যকারিতা। আশা করছি আমি বোঝাতে পেরেছি। এটাই হচ্ছে বডি অর্গানাইজেশন, এটাই হচ্ছে দেহের গঠনগত জটিলতা। বলছে অল লিভিং ফেনোমেনা ডিউ টু আন্ডারলাইন ইন্টারাকশন, আন্তঃক্রিয়া, আন্ডারলাইন ভেতরে যে আন্তঃক্রিয়া তার ফলাফল রূপে তার কার্যকারিতা প্রকাশিত হয়ে থাকে। লিভিং ফেনোমেনা বলতে জীবিত বস্তুর যে কার্যকারিতা বা যে বৈশিষ্ট্য, সেটা কিসের ফলাফল? আন্ডারলাইন ইন্টারাকশন, অর্থাৎ ভেতরে যে আন্তঃক্রিয়াগুলো দেখতে পাই। কী ধরনের আন্তঃক্রিয়া? বলছে প্রপার্টিজ অফ টিস্যু, মানে টিস্যুর ক্ষেত্রে বলেছে। বলছে প্রপার্টি, একটা টিস্যুর যে বৈশিষ্ট্য, প্রপার্টিজ অফ টিস্যুস আর নট প্রেজেন্ট ইন দ্য কনস্টিটিউয়েন্টস অফ সেল। বলছে কোষের উপাদানের মধ্যে উপস্থিত নয়, বাট অ্যারাইজ অ্যাজ এ রেজাল্ট অফ ইন্টারাকশন অ্যামং দ্য কনস্টিটিউয়েন্ট সেলস। বলছে কোষের উপাদানের ওপর নির্ভরশীল নয়, কিন্তু কিসের ওপর নির্ভরশীল? কোষের উপাদানগুলির আন্তঃক্রিয়ার ওপর নির্ভরশীল। আবার বলছি, বলছে প্রপার্টিজ অফ টিস্যুর, একটা কলা, যেটা কলা মূলত আমরা জানি কোষের সমষ্টি বা কোষের সমন্বয়ে গঠিত, তো সেটা বলা হচ্ছে যে কোষের কার্যকারিতার উপর নির্ভরশীল নয় বা কোষীয় উপাদানের উপর নির্ভরশীল নয়। কিসের ওপর নির্ভরশীল? কোষীয় উপাদানগুলির আন্তঃক্রিয়ার ওপর নির্ভরশীল। ইন্টারাকশন, it arises as a result of interaction among the constituent cells. Similarly, properties of cellular organelles are not present in the molecular constituents. তাহলে একইভাবে প্রপার্টিজ অফ সেলুলার অর্গানেল, সেলুলার অর্গানেল মানে কোষীয় অঙ্গাণু, কোষীয় অঙ্গাণুগুলির বৈশিষ্ট্য কিসের ওপর নির্ভরশীল নয়? না, প্রোটোপ্লাজমের উপাদানের ওপর নির্ভরশীল নয়, তবে কিসের ওপর নির্ভরশীল? প্রোটোপ্লাজমের উপাদানের আন্তঃক্রিয়ার ওপর নির্ভরশীল। শুধুমাত্র তাদের উপাদানের ওপর উপাদানের আন্তঃক্রিয়ার ফলে তার কাজ প্রকাশ হয়। এটা আমি প্রথমেই বুঝিয়েছি, তাহলে আশা করছি বোঝাতে পেরেছি। বলছে দিস ইন্টারাকশনস রেজাল্ট ইন ইমার্জেন্ট প্রপার্টিজ অ্যাট হায়ার লেভেল অফ অর্গানাইজেশন। তাহলে বুঝতেই পারছো যে প্রোটোপ্লাজমের উপাদানের ইন্টারাকশনের ফলে কোষীয় অঙ্গাণুর কার্যকারিতা প্রকাশিত হচ্ছে। কোষীয় অঙ্গাণুগুলির যে উপাদান বা তাদের যে ইন্টারাকশনের ফলে সাধারণত কোষের কার্যকারিতা প্রকাশিত হচ্ছে। বিভিন্ন কোষের যে উপাদান, সেই উপাদানের আন্তঃক্রিয়ার ফলে একটা কলার কার্যকারিতা প্রকাশিত হচ্ছে। এইভাবে জটিলতা বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। এটাই বলেছে দিস ইন্টারাকশন রেজাল্ট ইন ইমার্জেন্ট প্রপার্টিজ অ্যাট আ হায়ার লেভেল অফ অর্গানাইজেশন। This phenomena is true in the hierarchy of organizational complexity at all levels. প্রতিটি স্তরে আমরা বলতে পারি যে দেহ গঠনের যে জটিলতা আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধিপ্রাপ্ত হয়। সাধারণত আমরা এটা বলতে পারি যে এই যে উপলব্ধি আমরা করলাম, যেটা আমরা বুঝলাম, এটা সকল ক্ষেত্রেই প্রযোজ্য। দিস ফেনোমেনা ইজ ট্রু ইন দ্য হায়ারকি মানে সকল, সাধারণত কোষের সমন্বয়ে, কলার সমন্বয়ে, অঙ্গ সমন্বয়ে, তন্ত্র, এটাকেই হায়ারকি বোঝাচ্ছে। হায়ারকি অফ অর্গানাইজেশনাল কমপ্লেক্সিটি, অর্থাৎ এই জটিলতাকেই বোঝানো হচ্ছে অ্যাট অল লেভেলস, প্রতিটি স্তরেই এটা সত্য। দেয়ারফোর উই ক্যান সে দ্যাট লিভিং অর্গানিজমস আর সেলফ রেপ্লিকেটিং। প্রতিটি জীব হচ্ছে, আমরা বলতে পারি, নিজের প্রতিলিপি নিজেই গঠন করতে পারে। এবার দেখো জীব, আমি যদি জীবের কথা ধরি, একটা কোষ, প্রথমে একটা কোষ দিয়ে শুরু করি। কোষ নিজের প্রতিলিপি কিভাবে গঠন করবে? কোষ বিভাজনের মাধ্যমে গঠন করবে। জীব নিজের প্রতিলিপি, তুমি বলে স্যার জীব কিভাবে করছে? জীব সাধারণত জননের মাধ্যমে নিজের প্রতিলিপি তৈরি করছে। ভেবে দেখো,
আর জনন সাধারণত কোষ বিভাজন ছাড়া সম্ভব নয়। বলছে therefore we can say that living organisms are self-replicating, evolving and self-regulating interactive system। অর্থাৎ আমরা বলতে পারি যে এটা একটা তন্ত্র, যেখানে আমরা দেখব যে যে তন্ত্র, যে কার্যকারিতা, যে তন্ত্রের কার্যকারিতা সাধারণত বিভিন্ন উপাদান তাদের আন্তঃক্রিয়ার ফলে প্রকাশিত হয়, এবং যার ফলে বিভিন্ন উপাদানের আন্তঃক্রিয়ার ফলে সাধারণত এই তন্ত্রের কার্যকারিতা প্রকাশিত হয়, এবং এই তন্ত্রটি হচ্ছে সেলফ রেগুলেটিং। অর্থাৎ আমরা বলতে পারি, 1 মিনিট জাস্ট ওয়েট করবে। আচ্ছা, আমি বলতে পারি যে সাধারণত এই যে সিস্টেমটা, এটা সেলফ রেপ্লিকেটিং, নিজের প্রতিলিপি নিজেই গঠন করতে সক্ষম, সেলফ রেগুলেটিং অর্থাৎ নিজেই পরিচালনা করতে সক্ষম, নিজেই রেগুলেট করতে পারে। ইট ইজ কেপেবল অফ রেসপন্ডিং টু এক্সটার্নাল স্টিমুলি। এটা আগেও আমরা দেখেছি যে বাহ্যিক উদ্দীপনা গ্রহণ করে সেই অনুযায়ী সাড়া প্রদান করতে সক্ষম। তো এটাই একটা ডেফিনেশন দেওয়া হয়েছে জীবনের বা জীবের, বা আমরা বলতে পারি যে একে সংজ্ঞায়িত করার চেষ্টা করা হয়েছে, যেখানে আমি বলতে পারি জীবন কি বা জীবিত বস্তু বা জীব বলতে কি বোঝায়, যে যে প্রতিলিপি, নিজের প্রতিলিপি নিজেই গঠন করতে পারে, নিজের যে সিস্টেমটাকে, তন্ত্রটাকে নিজেই পরিচালনা করতে পারে এবং উদ্দীপনায় সাড়া প্রদান করতে পারে, এটাই বলা হয়েছে। এগিয়ে যাব একটু। বলছে ট্যাক্স, আমি একটু জাস্ট একটু দেখে নিই। হ্যাঁ, তোমরা হয়তো দেখছো যে জাস্ট এই বৈশিষ্ট্যগুলোর যে পরবর্তী টপিক, সেটা হচ্ছে দ্য ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ড। অর্থাৎ এই জীবজগতে যে বৈচিত্র্য, অর্থাৎ জীবেদের মধ্যে যে বিভিন্নতা, এটা হচ্ছে বলা যেতে পারে যে জীবের বৈশিষ্ট্যের পরবর্তী যে টপিক। বলছে আর আর্থ হ্যাজ হাই বায়োডাইভার্সিটি, আমাদের বৃহৎ জীব বৈচিত্র্য, এই পৃথিবী জীব বৈচিত্র্য বৃহৎ। It has high biodiversity as it has about 1.7 to 1.8 million species। তাহলে কত প্রজাতি আমরা দেখতে পাচ্ছি এই জীবজগতে? বলা হয়েছে প্রায় 1.7 থেকে 1.8 মিলিয়ন স্পিসিস দেখা যায়। বলছে ডিফারেন্ট অর্গানিজমস আর নোন বাই দেয়ার লোকাল নেমস। এবার দেখো, বৃহৎ জীব বৈচিত্র্য, তাহলে এই বৃহৎ জীব বৈচিত্র্যের মধ্যে থেকে একটি নির্দিষ্ট জীবকে স্বাভাবিকভাবে চিহ্নিত করা একটু অসুবিধাজনক। তাহলে স্বাভাবিকভাবে এই বৃহৎ জীব বৈচিত্র্য থেকে একটি নির্দিষ্ট জীবকে চিহ্নিত করার নির্দিষ্ট কোনো উপায় থাকার দরকার। আমরা জানি সাধারণত জীববিজ্ঞানের একটি বিশেষ শাখা যাকে বলা হচ্ছে ট্যাক্সোনমি, এবং এই শাখায় সাধারণত একটি জীবের ক্যারেক্টারাইজেশন করা হয়, অর্থাৎ বৈশিষ্ট্য নির্ধারণ করা হয়, তার শনাক্তকরণ করা হয় এবং তাকে শ্রেণীভুক্ত করা হয়। এবং এই ট্যাক্সোনমির মাধ্যমে আমরা সাধারণত খুব সহজেই এই বৃহৎ জীব বৈচিত্র্য মধ্যে থেকে একটি নির্দিষ্ট জীবকে খুব সহজেই চিহ্নিত করতে পারি। তো এখানে এটাই আলোচনা করা হয়েছে যে ডিফারেন্ট অর্গানিজমস আর নোন বাই দেয়ার লোকাল নেমস। এবার দেখো, এটা আমরা জানি প্রতিটি জীব সাধারণত তাদের সাধারণ নাম দ্বারা পরিচিত, বা আমি বলতে পারি যে আঞ্চলিক নাম দ্বারা পরিচিত, বা সাধারণত আমরা বলতে পারি যে স্থানীয় নাম দ্বারা পরিচিত, লোকাল নেম ইন ডিফারেন্ট এরিয়াস। এমনকি আমরা দেখব যে ভারতবর্ষে এত বিভিন্ন ধরনের ভাষা রয়েছে, বিভিন্ন একই জীবের বিভিন্ন ভাষায় আলাদা আলাদা নাম দেখা যায়। আজকে আমরা বাঘ বলে থাকি বাংলায়, তো স্বাভাবিকভাবে দক্ষিণ ভারতে বসবাসকারী যারা রয়েছেন তারা নিশ্চয়ই হয়তো বাঘ বলবেন না। তো একটি নির্দিষ্ট জীব এই পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। তো there is a need to standardize the naming of living organisms। তো স্বাভাবিকভাবে একটা
নামকরণের পদ্ধতি, সুনির্দিষ্ট নামকরণের পদ্ধতি প্রয়োজন, যেটা সাধারণ এবং যার মাধ্যমে একটি জীবের নামকরণ করা সম্ভব হবে। একটি বিজ্ঞানসম্মত নাম প্রদান করা হবে এবং যার মাধ্যমে জগতে প্রতিটি মানে আমরা বলতে পারি যে এই জীবটিকে জগতে সকলেই এই বিজ্ঞানসম্মত নাম দ্বারা চিহ্নিত করতে পারে। যাই হোক, এগুলো আমরা জানি মোটামুটি। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি যে প্রথমে ডাইভার্সিটি ইন দ্য লিভিং ওয়ার্ল্ডে এটাই বলা হয়েছে যে এই বৃহৎ জীব বৈচিত্র্যে সাধারণত এত ধরনের জীব রয়েছে, ফলে একটা তারা বিভিন্ন নামে যেহেতু পরিচিত, ফলে তার একটা সুনির্দিষ্ট নামকরণের পদ্ধতি দরকার, এবং যে প্রক্রিয়ায় জীবের নামকরণ করা হয় তাকেই বলা হচ্ছে নমেনক্লেচার। নামকরণের পদ্ধতিকেই বলছে নমেনক্লেচার। দিস প্রসেস ইজ কল্ড নমেনক্লেচার। নমেনক্লেচার or naming is only possible when the organism is described correctly. এবার বলছে নামকরণ তখনই সম্ভব যখন সেই জীবটির বৈশিষ্ট্য খুব সহজেই নিরূপণ করা যায়, অর্থাৎ খুব সহজেই তাকে চিহ্নিত করা সম্ভব, বা খুব সহজেই তার বৈশিষ্ট্যগুলো চিহ্নিত করা সম্ভব, বা খুব সহজেই নিরূপণ করা সম্ভব, তবেই একমাত্র তার নামকরণ সম্ভব। এই জন্যই বলছে নোমেনক্লেচার or নেমিং is only possible when the organism is described correctly. described মানে তাকে সাধারণত তার বৈশিষ্ট্য নিরূপণ যদি সঠিক রূপে হয়, and we know to what organism the name is attached to. This is identification. তাহলে যখন আমরা নির্দিষ্ট বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করছি বা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিরূপণ করার চেষ্টা করছি, সেটাকেই বলা হচ্ছে শনাক্তকরণ। অর্থাৎ নির্দিষ্ট বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে আমরা জীবের শনাক্তকরণ করার চেষ্টা করছি। বলছে ফর প্ল্যান্টস scientific names are based on agreed principles and criteria. উদ্ভিদের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া রয়েছে, নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে, নির্দিষ্ট কিছু প্রিন্সিপালস মানে নীতি আছে, যার উপর নির্ভর করে নামকরণ করা হয়। একটি সংস্থা সাধারণত এই উদ্ভিদের নামকরণের সঙ্গে যুক্ত রয়েছে। আমরা বলতে পারি ICBN বলা হয়, ইন্টারন্যাশনাল কোড ফর বোটানিক্যাল নোমেনক্লেচার। একইভাবে প্রাণীদের ক্ষেত্রেও দেখব একটি সংস্থা যুক্ত রয়েছে প্রাণীদের নামকরণের ক্ষেত্রে। আমরা বলতে পারি যে তাকে ICZN বলা হচ্ছে, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নোমেনক্লেচার বলা হয়। The scientific names ensures that each organism has only one name. সাধারণত এই সংস্থাগুলি একটি জীবকে একটি নির্দিষ্ট পদ্ধতিতে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে বা নির্দিষ্ট বৈশিষ্ট্য নিরূপণ করে তাকে শনাক্ত করে এবং তার নামকরণ করে। এবং আমরা বলতে পারি যে সাধারণত তাকে একটা বিজ্ঞানসম্মত নাম দেওয়া হয় এবং এটা সুনিশ্চিত করা হয়, এটা সুনিশ্চিত করা হয় দ্যাট ইচ অর্গানিজম হ্যাজ অনলি ওয়ান নেম, এবং এটা সুনিশ্চিত করা হয় যে প্রতিটি জীবের যেন একটি বিজ্ঞানসম্মত নাম থাকে। বলছে একটু দেখে নেব এখানে আলাদা করে এর পরবর্তী অংশে যেটা আলোচনা করা হয়, মানে করা হয়েছে এনসিইআরটিতে, সেটা হচ্ছে ট্যাক্সোনমি সম্পর্কে একটু বলা হয়েছে, একটু আলোচনা করে নেওয়াও দরকার আছে। আমরা এতক্ষণ দেখলাম যে সাধারণত একটি জীবকে শনাক্ত করা হয়ে থাকে, তার বৈশিষ্ট্য নিরূপণ করা হয়, তার উপর নির্ভর করে শনাক্ত করা হয়, ক্যারেক্টারাইজেশন অ্যাজ ওয়েল অ্যাজ আইডেন্টিফিকেশন, তার উপর নির্ভর করে নামকরণ মানে নোমেনক্লেচার। এই তিনটি পদ্ধতিকে একত্রিতভাবে ট্যাক্সোনমি বলতে পারে, ট্যাক্সোনমি বলা যেতে পারে। এখানে আমি দেখো আলাদা করে এইগুলো বলবো না, আমরা আগেও পড়েছি। ট্যাক্সিস কথার অর্থ হচ্ছে সাধারণত বিধি, এখানে নোমোজ কথার অর্থ হচ্ছে সাধারণত নামকরণ, নোমেনক্লেচার থেকে নির্দিষ্ট বিধি মেনে সাধারণত তার নামকরণের প্রক্রিয়াকেই ট্যাক্সোনমি বলা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এগুলো একটু নিজেকে দায়িত্ব নিয়ে পড়ে সুস্পষ্ট ধারণা লাভ করতে হবে। যথেষ্ট রেসপন্সিবল হয়েছো, নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ সকলে, ফলে এগুলোকে একটু সময় দিয়ে দেখতে হবে। তো আমি শুধুমাত্র যেহেতু এখানে এনসিইআরটিটা আলোচনা করছি, তো পরবর্তী অংশে সাধারণত একটু ট্যাক্সোনমি সম্পর্কে জেনে নেব, জেনে নিয়ে আমরা এরপরে
এগিয়ে যাব। বলি আমরা বলতে পারি এটি বর্তমানে জীববিজ্ঞানের একটি শাখা বলে বিবেচনা করা হয়। এই শাখায় সাধারণত আমরা বলতে পারি যে অল লিভিং অর্গানিজম ক্যান বি ক্লাসিফাইড ইন্টু ডিফারেন্ট ট্যাক্সা। এখানে সাধারণত শ্রেণীবিন্যাস করা হয় বিভিন্ন ট্যাক্সাতে। এবার প্রশ্ন হচ্ছে ট্যাক্সা কী, ইন্টু ডিফারেন্ট ট্যাক্সা। আমরা পরে আসছি ট্যাক্সা কী জিনিস, ট্যাক্সা অর ট্যাক্সন এটা কি, এটা পরে জানি। আপাতত এটুকুই বোঝা যাচ্ছে যে প্রতিটি জীবকে নির্দিষ্ট বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে তার নামকরণ করে সাধারণত তাকে শ্রেণীভুক্ত করার যে প্রক্রিয়া তাকেই ট্যাক্সোনমি বলা হচ্ছে। আবার বর্তমানে এই ট্যাক্সোনমিকে একটি জীববিজ্ঞানের পৃথক শাখা বলে বিবেচনা করা হয়। ক্যারোলাস লিনিয়াস ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ট্যাক্সোনমি। এটা গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল স্ট্রাকচার along with the structure of cell development process and ecological information of organisms are essential and form the basis of modern taxonomic studies. তো বলছে এই ট্যাক্সোনমিতে যে ক্যারেক্টারাইজেশন, আইডেন্টিফিকেশন, নমেনক্লেচার এবং যে ক্লাসিফিকেশন, সাধারণত তিনটে প্রধান আছে, আইডেন্টিফিকেশন, নমেনক্লেচার এবং আমরা বলতে পারি যে ক্লাসিফিকেশন। কিন্তু কিছু কিছু লেখক অনুযায়ী আমরা দেখব যে চারটি ধাপ আমরা পেয়ে থাকি বা চারটি পদ্ধতি পেয়ে থাকি। সেখানে প্রথম ধাপ হচ্ছে ক্যারেক্টারাইজেশন অর্থাৎ বৈশিষ্ট্য নিরূপণ, এবং ক্যারেক্টারাইজেশনের উপর নির্ভর করে আইডেন্টিফিকেশন অর্থাৎ শনাক্তকরণ, এবং আইডেন্টিফিকেশনের পর নমেনক্লেচারের মাধ্যমে নাম প্রদান এবং তাকে শ্রেণীভুক্ত করা হয় ক্লাসিফিকেশনের মাধ্যমে। তো এই চারটিও আমরা বলতে পারি যে ট্যাক্সোনমির প্রধান উপাদান। তো সাধারণত আমরা দেখব যে এই শ্রেণীভুক্তকরণ কিসের ওপর নির্ভর করে করা হয়ে থাকে। আমরা বলতে পারি এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল স্ট্রাকচার অর্থাৎ অভ্যন্তরীণ এবং বাহ্যিক গঠন, এটা একটা শর্ত, বা অভ্যন্তরীণ এবং বাহ্যিক গঠনকে বিবেচনা করা হয় along with the structure of cell, অর্থাৎ কোষের গঠন, ডেভেলপমেন্ট প্রসেস অর্থাৎ বিকাশের যে পদ্ধতি, এবং ইকোলজিক্যাল ইনফরমেশন কথার অর্থ হচ্ছে বাস্তুতান্ত্রিক যে তথ্য, অর্থাৎ একটা জীবের বাস্তুতন্ত্র সম্পর্কে যে তথ্য, তাহলে সেখানে আমরা কি দেখলাম যে একটা জীবের শ্রেণীভুক্তকরণের কি শর্ত রয়েছে বা কি ক্রাইটেরিয়া রয়েছে, কি দেখা হয় তাকে শ্রেণীভুক্ত করার পূর্বে। তার বাহ্যিক এবং অভ্যন্তরীণ গঠন, কোষের গঠন, বিকাশের পদ্ধতি, বাস্তুতান্ত্রিক যে তথ্য, তার বাস্তুতন্ত্র। তো এগুলো গুরুত্বপূর্ণ, এগুলোকে অবশ্যই প্রয়োজনে হয়তো মুখস্থ করে নিতে হবে যে এক ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল স্ট্রাকচার, দ্বিতীয় স্ট্রাকচার অফ সেল, তৃতীয় ডেভেলপমেন্ট প্রসেস, আর চতুর্থ নম্বর হচ্ছে ইকোলজিক্যালি। সাধারণত বলতে পারি যে এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল স্ট্রাকচার অর্থাৎ বাহ্যিক এবং অভ্যন্তরীণ গঠন, কোষের গঠন বা ডেভেলপমেন্ট প্রসেস অর্থাৎ বিকাশের পদ্ধতি, এবং ইকোলজিক্যাল ইনফরমেশন অর্থাৎ আমরা বলতে পারি যে বাস্তুতান্ত্রিক তথ্য একটি জীবের। দিজ আর এসেনশিয়াল অ্যান্ড ফর্ম দ্য বেসিস অফ মডার্ন ট্যাক্সোনমিক স্টাডিজ। এইগুলোই আমাদের আলাদা করে চিহ্নিত করতে হবে। ক্যারেক্টারাইজেশন আমি আগেই বলেছি, বৈশিষ্ট্য নিরূপণ, আইডেন্টিফিকেশন শনাক্তকরণ, ক্লাসিফিকেশন শ্রেণীভুক্তকরণ, এবং নমেনক্লেচার অর্থাৎ নামকরণ। দিজ আর দ্য প্রসেসেস দ্যাট আর বেসিক টু ট্যাক্সোনমি। এই উপাদানগুলি নিয়েই মূলত ট্যাক্সোনমি গঠিত। আমরা নেক্সট দিন পরবর্তী অংশ যদি দেখি তাহলে স্বাভাবিকভাবে বাইনোমিয়াল নমেনক্লেচার, এই বাইনোমিয়াল নমেনক্লেচারের যে নিয়ম অর্থাৎ দ্বিপদ নামকরণের যে নিয়ম বা তার দ্বিপদ নামকরণের সুবিধা অসুবিধা, এগুলো সংক্ষেপে পরের দিন আলোচনা করব। এবং তার সাথে সাথে আরও কিছু টার্মস, যেমন আমরা বলতে পারি যে শ্রেণীবিন্যাস সেই সম্পর্কিত কিছু টার্মস, যেমন ট্যাক্সোনমিক হায়ারার্কি, ট্যাক্সোনমিক ক্যাটাগরি, এগুলো আলোচনা করব। এবং তার সাথে সাথে আরও যে বিষয়বস্তুগুলো এখানে রয়েছে, অর্থাৎ আমরা বলতে পারি যে ট্যাক্সোনমিক কী, ঠিক আছে, এরকম কিছু টার্মস এই জায়গায় আমরা পেয়ে থাকি, সেগুলো আমরা পরের দিন আলোচনা করে এই চ্যাপ্টারটা শেষ করব। আচ্ছা।